ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, গুণগত রসায়ন, মৌলে পর্যায়বৃত্ত ধর্ম এবং কর্মমুখী রসায়ন, এই ৫টা চ্যাপ্টার তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আছে। তবে চ্যাপ্টার সংখ্যা কম হলেও এখানে কিন্তু হাজার হাজার টপিক রয়েছে। এবং তোমরা যদি এক্সামের আগের দিন বইটা খুলে দেখো এবং যদি তোমার সামনে আসে যে লন্ডন বিস্তরণ বল, আবিষ্ট আবিষ্ট বন্ধন, হ্যান ত্যান, ডাইপোল মোমেন্ট, এইসব জিনিস যদি তোমার সামনে আসে তাইলে কিন্তু তোমার অবস্থা খারাপ হইতে বাধ্য। তো এই জন্য তোমাকে পড়তে হবে স্ট্র্যাটেজিক্যালি এবং সাজেশন ওয়াইজ, টপিক ওয়াইজ আগাইতে হবে, যাতে করে তোমার ইম্পর্টেন্ট কোনো টপিকই গ্যাপ না থাকে। সব টপিকই মোটামুটি তুমি ভালো রকমের একটা নলেজ রাখতে পারো, ঠিক আছে? তো সেই জন্য আমাদের এই অ্যানালাইসিস রোড ম্যাপের ক্লাসগুলা। এই অ্যানালাইসিস রোড ম্যাপে আমি তোমাদেরকে দেখাবো যে আসলে কোন কোন জায়গা থেকে কোন ধরনের কোশ্চেন আসতে পারে এবং কোন জায়গা থেকে বেশি ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যাতে করে তুমি কোশ্চেন আসলে অ্যান্সার করতে পারো, এবং কোন কোন টপিক তুমি চাইলে পরীক্ষার আগের রাত্রে স্কিপ করে যেতে পারো। তবে একটা সমস্যা হয় কি, আমিও বলতেছি এখান থেকে কমন আসবে, তবে কমন আসলে একটা আপেক্ষিক বিষয়, এটা এইভাবে গ্যারান্টি দিয়ে বলা যায় না। আমি তো আর কোশ্চেন তোমাদের ফাঁস করতেছি না, তো আমি কোশ্চেন ফাঁস যেহেতু করতেছি না, কমন আসার গ্যারান্টিও আমি দেওয়ার কেউ না, এবং কোনো টিচারই আসলে যে আসলে সত্যি সত্যি মানে নকল যারা করাচ্ছে না, তো তারা ছাড়া বাদে কেউই আসলে গ্যারান্টি দিতে পারে না যে আমরা একদম 100% কমন করতে পারবো। তবে দেখা যাচ্ছে কমন চলে আসবে, আমিও যেটা বলছি এখান থেকে ইনশাল্লাহ যদি কোনো অ্যাক্সিডেন্ট না আসে কমন দেখবা চলে আসছে। তবে আমি আগে থেকে তোমাদের এমন ভাবে আশ্বাস দিব না যাতে করে তোমরা পরবর্তীতে যদি কমন না পড়ে তাহলে হতাশ হয়ে যাও। তুমি বেসিকটা ভালোভাবে বিল্ড করো, এবং আমি যেটা বলছি এই টপিকগুলো আগে আগে শেষ করো। দেন যদি তোমার কাছে এক্সট্রা টাইম থাকে তুমি অন্যান্য টপিক দেখতে পারো, তবে এই টপিকগুলো যাতে তুমি বাদ দিয়ে পরীক্ষার হলে না যাও সেই জন্য আমাদের এই ক্লাসগুলো আনা। তো আসলে এখন আমি শুরু করব যে তোমার কোন কোন টপিক তুমি বেশি ভালোভাবে পড়বা, কোন কোন টপিকগুলো তুমি চাইলে স্কিপ করতে পারো, সবকিছু এখন দেখানো হবে। তো চলো, প্রথমে এখানে দিক নির্দেশনা দেওয়া আছে। দিক নির্দেশনা কি? দিক নির্দেশনা আমি মুখে মুখে বলে দিই যে তোমাদের এই যে লাল কালি দিয়ে যেটা লেখা, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ ইম্পর্টেন্ট বলতে কি, এখান থেকে যে কোনো টাইমে মানে সব সময় এখান থেকে তোমার এক্সামে কোশ্চেন থাকেই এই টপিকগুলো থেকে। এবং ইয়োলোটা কি? ইয়োলোটা হচ্ছে তোমার কোশ্চেন যদি স্ট্যান্ডার্ড করে, অর্থাৎ বোর্ড এক্সাম, ধরো বোর্ড এক্সামে তোমার এই লাল আর ইয়েলো এই দুইটা মিলায়ে তোমার হচ্ছে কোশ্চেন করে, ঠিক আছে? অর্থাৎ তোমার ইয়োলোটা হচ্ছে বোর্ডের জন্য টপ নচ, আর এটা হচ্ছে যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ তখন কোশ্চেনটা একটু বেসিক লেভেল থেকে করে। তবে এটা বোর্ডের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট, অর্থাৎ লাল আর হলুদ হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এখন। তাহলে সাদাটা কি? সাদাটা হলো কোশ্চেন যদি খুব কঠিন করে, এবং আসলে এই টপিকগুলা যদি তুমি লাল আর সাদার এই হলুদটা ভালোভাবে পড়ে যাইতে পারো তাহলে তোমার এ প্লাস ইনশাল্লাহ নিশ্চিত। তবে যদি তুমি কি বলবো সাদাটাও পড়ে যাও তাহলে কি হবে? তাহলে দেখা যাচ্ছে তুমি 100-এর মধ্যে 98, 99 এই টাইপের মার্কের টার্গেট নিয়ে তুমি পড়তেছো, যদি তুমি সাদাটাও ভালোভাবে কভার করে যাইতে পারো। অর্থাৎ এইটা হচ্ছে তোমার সব থেকে যখন কোশ্চেন কঠিন হবে তখন এখান থেকে কোশ্চেন দিবে। আচ্ছা, তো আমরা শুরু করি। দেখো, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এখান থেকে আমি বলবো তুমি ভাইয়া পারলে সিকিউ অ্যান্সার করো না। কারণ কি, এখানে আসলে সিকিউটা অ্যান্সার করে খুব একটা ভালো মার্ক তোলা যায় না, কারণ একটু বর্ণনামূলক কোশ্চেন থাকে এখানে বেশিরভাগ ক্ষেত্রে। তো সেই হিসেবে এখান থেকে চাইলে তুমি এটা স্কিপ করতে পারো, কিন্তু এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ তোমাকে এখান থেকে আসবেই এবং অ্যান্সার তোমাকে করতেই হবে। তো এমসিকিউটা ভালোভাবে পড়বা। আর কেউ যদি চাইলে সিকিউ যদি খুব মানে চাপে পড়ে যাও তাহলে অ্যান্সার করবো, সমস্যা নেই। ভালোভাবে যদি গুছায় লিখতে পারো তাহলে যে কোনো চ্যাপ্টার থেকে ভালো মার্ক তোলা সম্ভব। তো সেই হিসেবে আমি কিছু টপিক দিয়ে দিচ্ছি, যেমন কি এখানে সালফিউরিক অ্যাসিডের ক্ষতিকর প্রভাব, দেন হচ্ছে কিছু যৌগ আছে যেগুলোর নিরাপদ সংরক্ষণ কৌশল আছে। আচ্ছা, তারপরে কি দ্রবের ভর আয়নের সূত্রভিত্তিক ম্যাথ, হ্যাজার্ড সিম্বল, এই হ্যাজার্ড সিম্বলটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ কোন সিম্বল থেকে তোমাকে কি বোঝায়, কোনটা দাহ্য পদার্থ, কোনটা তেজস্ক্রিয় পদার্থ, ট্রিফয়েল চিহ্ন দিয়ে কোনটা বোঝায়, তেজস্ক্রিয় পদার্থকে বোঝায়, এই সব জিনিস এগুলার ব্যাখ্যা লাগবে, ক্ষতিকর প্রভাব লাগবে, এইগুলা লাগবে। আচ্ছা, তারপরে এখানে কিছু এই যে প্র্যাকটিক্যালের জিনিসপাতি আছে, যেমন বুলেট পরিষ্কার কৌশল, সোডিয়াম ধাতু সংরক্ষণ, তারপরে কাচের যন্ত্রপাতি, মেজারিং সিলিন্ডার, হ্যান ত্যান বিশ্লেষণে কি কি কাজ হয়। আচ্ছা, তারপরে কি সালফিউরিক অ্যাসিডে সরাসরি পানিযুক্ত করা যায় না কেন, এই জিনিসগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে? আরো এখানে আছে সেমি মাইক্রো তুলনায়, আর এই যে ল্যাবরেটরি নিরাপত্তা, এগুলো তো বানিয়ে লিখতে পারবা। তো এই জিনিসগুলো 1-2 বার রিডিং পড়লে তুমি ইনশাল্লাহ এখান থেকে ভালোভাবে অ্যান্সার করতে পারবা। দেন যেটা স্কিপ করা যাবে না,
এবং মাস্ট তোমাকে অ্যান্সার করতে হবে, সেটা হচ্ছে গুণগত রসায়ন বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। আচ্ছা, তো এখানে কি, এখানে তোমার সব থেকে যদি আমি ইম্পর্টেন্ট বলি, যদি কোশ্চেন একদম সারফেস লেভেল থেকেও করে, তাহলে তোমার কোয়ান্টাম সংখ্যার ওই যে চার্টটা, যে এই চার্টের মাধ্যমে তুমি আসলে অরবিটাল সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা এটা বের করবে, এটা দিয়ে দিতে পারে যদি কোশ্চেন একদম মানে স্ট্যান্ডার্ড এবং বেসিকের মাঝামাঝি লেভেল থেকে করে। এবং তোমার একটা যদি শিওর বলি যে এখান থেকে কোশ্চেন থাকবেই, সেটা হলো দ্রাব্যতা গুণফলে অধক্ষেপ পড়বে কিনা, অর্থাৎ কেআইপি কেএসপি এর কম্বাইন্ড ম্যাথ, অর্থাৎ আয়নিক গুণফল নির্ণয় করে যদি আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল থেকে বেশি আসে তাহলে অধক্ষেপ পড়বে, আর না হলে নাই। তো এটা আর একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কি বলে রিডবার্গ সমীকরণের ম্যাথ, অর্থাৎ ল্যামডা নির্ণয় করা। ল্যামডা নির্ণয় করতে বলতে পারে এবং তোমাকে এখানে ডাইরেক্টলি তোমার n1 n2 এর ভ্যালু বলে দিবে না, হয় তারা কি করতে পারে যে লাইমেন বামার সিরিজ, প্যাশন সিরিজ এইগুলা দিয়ে দিতে পারে, অথবা কি করতে পারে, অথবা তোমাকে বলে দিতে পারে যে একটা হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ, যে কক্ষপথ থেকে আসছে সেটার ব্যাসার্ধ দিয়ে দিবে, এবং যে কক্ষপথে যাচ্ছে সেটা শক্তি দিয়ে দিবে। তো সেখানে তোমার ব্যাসার্ধের সূত্র, শক্তি সূত্র অ্যাপ্লাই করে তোমার n1 n2 এর ভ্যালু বের করতে হবে, দেন তুমি ল্যামডা এর ভ্যালুটা বের করতে পারবা। তারপর ল্যামডা এর ভ্যালু বের করার পরেও শেষ হচ্ছে না, তোমাকে বলতে পারে যে যেই অঞ্চলের এই আলোক রশ্মিটা বা তরঙ্গ দৈর্ঘ্য যেই অঞ্চলের, সেই অঞ্চলের তোমার এই তাড়িৎচম্বক তরঙ্গের ব্যবহার দাও। সে আয়ার বা অবলোহিত ইনফ্রারেডে পড়লো, তখন তোমার ইনফ্রারেডের যে গুরুত্ব আছে সেইগুলাও তুলে ধরতে হবে, এগুলা দিতে পারে। ঠিক আছে, দেন আমার কি যে দ্রাব্যতা গুণফল কেএসপি থেকে এস হিসাব এগুলা লাগবে। আর রাদারফোর্ড বোর পরমাণু মডেল ইনশাল্লাহ তোমরা পারবা, বোরের স্বীকার্য যে তিনটা আছে এটা ভালো করে পড়ে যেও। দেন সময়ন প্রভাব, যদি কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড করে তাহলে সময়ন প্রভাব থেকে ম্যাথ আসবে। সময়ন প্রভাব একদম সিম্পল জিনিস, যে কি তীব্র তড়িৎ বিশ্লেষের প্রভাবে মৃদু তড়িৎ বিশ্লেষের দ্রাব্যতা হ্রাস পাওয়াকেই বলা হয় কি সময়ন প্রভাব, অর্থাৎ তোমার এখানে সময়ন প্রভাবের ম্যাথটাই আসবে। তো এটা ভালোভাবে একটু দেখে গেলে ইনশাল্লাহ তোমরা পারবা। আচ্ছা, দেন কৌণিক ভরবেগ নির্ণয়, এটা সিম্পল জিনিস। আলফা কণা বিস্ফোরণ বেশি একটা ইম্পর্টেন্ট না। পলির বর্জন নীতি, কোয়ান্টাম শাখা, এটা এভারেজ। আচ্ছা, আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমার এমসিকিউতেও যেমন দিয়ে দিতে পারে, আবার সিকিউতেও দিতে পারে। যদি খতে দেয়, খতে দিলে সাধারণত সোডিয়ামেরটা দিয়ে দেয়, সোডিয়ামেরটা খতে দিয়ে দেয়, যে কি পটাশিয়াম পাইরো অ্যান্টিমিনেট দিয়ে, অ্যান্টিমোনেট দিয়ে তুমি হচ্ছে সোডিয়ামটা চিহ্নিত করলা। তো এগুলো লাগে। আর এমনি ঘতেও দিয়ে দিবে যে কপার শনাক্তকরণ, তারপরে আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, হ্যান ত্যান বহুত কিছু শনাক্তকরণ। এই শনাক্তকরণের আমি দেখো সোর্সও দিয়ে দিছি যে কোথা থেকে পড়বা। তোমাদের ম্যাক্সিমামের হাজারি স্যারের বই, তুমি যে কোনো রাইটারের বই থেকেই পড়তে পারো, যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টসদেরই হাজারি স্যারের বই থাকে, তো আমি ওটা দিয়েছি যে 192 থেকে 196 পেজ। এর শুধু বিক্রিয়া পড়বে এবং অধক্ষেপের বর্ণ, কোন মাধ্যম, অ্যাকুয়াস না লিকুইড না সলিড, এসব কিছু পড়া লাগবে না, লেখাও লাগবে না, জাস্ট বিক্রিয়া দিবা, অধক্ষেপের বর্ণ দিবা, তাইলেই হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ম্যাক্সিমাম টাইম টিচারটা দিয়ে দিতে পছন্দ করে, সেটা হচ্ছে দ্রবণকে ঠান্ডা করলে কতটুকু দ্রব্য কেলাসিত হবে বা অধক্ষিপ্ত হবে। এটা কিসের ম্যাথ? এটা হচ্ছে যে গ্রাম পার 100 গ্রামে যেই তোমার দ্রাব্যতা, এটার ম্যাথ। তো এটা তোমার চলে আসতে পারে। দেন আমার কি সময়ন যুক্ত পাত্রে নতুন দ্রাব্যতা কত, এটা হচ্ছে সময়ন প্রভাবের ম্যাথ। দেন 2D 2F, এটা খতে পড়ে, খতে। আচ্ছা, এবার আমি যে বলি, এই যে সাদা দিয়ে দিছি, এগুলো আসলে আগে ছিল এভারেজ ইম্পর্টেন্ট, তবে আচ্ছা শিখা পরীক্ষাটা আবার ইম্পর্টেন্ট, খর জন্য শিখা পরীক্ষায় কেন HCl ব্যবহার করা হয়, আয়রন শনাক্তকরণটা খুব বেশি একটা লাগে না। আচ্ছা, এখন এই যে সল্টিং আউট প্রক্রিয়া, তারপরে ক্রোমাটোগ্রাফি, আংশিক পাতন, এইগুলো হচ্ছে ফুল সিলেবাসের টপিক। এখন এই ফুল সিলেবাসের টপিক এবছর কিন্তু তোমরা স্কিপ করতে পারবে না, এইগুলো তোমাকে মাস্ট ভালোভাবে পড়ে যাইতে হবে। কারণ কি বলতো, তোমরা 5 বছর পরে ফুল সিলেবাসের ফার্স্ট ব্যাচ, তো টিচাররা তোমাদের এবছর ফুল সিলেবাস থেকে কোশ্চেন দিবে এবং এটা দেয়াটাই স্বাভাবিক। তো সেই হিসেবে তোমার নর্মাল কোশ্চেন হোক বা কম ইম্পর্টেন্ট হোক, তোমার ফুল সিলেবাসের টপিক কোনোটাই তুমি স্কিপ করে যাবা না, কারণ এখান থেকে তোমার কোশ্চেন দিয়ে দিতে পারে। এবার ক্রোমাটোগ্রাফি বা আংশিক পাতন থেকে দেখা যাচ্ছে কোশ্চেন দিয়ে দিল বা সল্টিং আউট প্রক্রিয়া দিয়ে দিল, তো তখন কি করবে? এই জন্য এটা ভালো করে পড়ে যাও, এই আগের গুলা তো ভালো করে পড়বাই, প্লাস এই ফুল সিলেবাসের টপিক গুলাও যেন ভালো একটা প্রিপারেশন থাকে তোমার। আচ্ছা, দেন মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টসরা তোমরা স্কিপ করো, তবে আমি আমার সাজেশন থাকবে যে এটা স্কিপ না করাটাই বেটার। এটা পারলে তোমরা অ্যান্সার করো, এবং অ্যান্সার যদি নাও করো তাহলে স্কিপ করো না, অর্থাৎ তুমি টার্গেটে রাখতে পারো যে আসলে আমি দেখা যাচ্ছে কর্মমুখী থেকে একটা দিব, দেন দ্রাব্যতা কি বলে গুণগত রসায়ন থেকে 2টা দিব, আর রাসায়নিক পরিবর্তন থেকে 2টা, এই 5টা দিব।
এই টার্গেটে তোমরা যাইতে পারো, তবে এমন ভাবে এটার একটা প্রিপারেশন নিবা যাতে করে যদি কোশ্চেন এখান থেকে ইজি কোশ্চেন বা স্ট্যান্ডার্ড কোশ্চেন পড়ে তাহলে যাতে তুমি অ্যান্সার করতে পারো। কারণ দেখো আমাদের কি হয়েছিল, আমি তো এইচএসসি 25 ব্যাচ, তো আমাদের সময় ঢাকা বোর্ডে পড়ছে কি তোমার হচ্ছে এখান থেকে পড়ছে যে কি NO2 মিশ্র অ্যানহাইড্রাইড সামথিং এরকম একটা কিছু পড়ছে। তো তখন আমি এটা জানতাম না যে আসলে মিশ্র অ্যানহাইড্রাইডটা কি। তো পরে অ্যাডমিশন ফেজে এসে তখন ক্লাস করে বুঝলাম যে ও আচ্ছা এটা তাইলে এর কাহিনী এটা। তো দেখা যাচ্ছে তখন আমি কি, এটা আমার পড়ছে কোন চ্যাপ্টারে, কেমিক্যাল চেঞ্জে পড়ছে, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন থেকে পড়ছে। তো এখন এটা তো আমি রাসায়নিক পরিবর্তনটা অ্যান্সার করতে পারলাম না, গতে দিছিল তোমার এইটা, ঘতে দিছিল কেপিকেসির একটা সহজ ম্যাথ, তো এটা যেহেতু আমি পারি না তো আমার তো আসলে এটা অ্যান্সার করে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে না। তো তখন কি হলো, আমি দেখা যাচ্ছে আমার মৌলের পর্যাবৃত্তে এটা আমি এটা মোটামুটি ভালো প্রিপারেশনই নিয়েছিলাম, আমি বলবো আমার ভালো প্রিপারেশন ছিল। তো এখান থেকে আবার কোশ্চেন একটু ঘুরাইছিল যে কি ক্লাথরেট যৌগ দিছিল, আর্গন কুইনল ক্লাথরেট যৌগ। তো এটা আল্লাহ ভরসা আমার যে ভালোভাবে পড়ে গেছিলাম আর্গন কুইনল ক্লাথরেট যৌগটা, তো আমি ওটা আঁকাই দিছি, এবং ঘতেও একটা কি পড়ছিল আমি ভালোভাবে লিখে দিতে পারছিলাম। তো যাই হোক, এই যে আমার এখান থেকে তাইলে আমার অ্যান্সার, আমার নিয়ত কিন্তু ছিল আমি যে এই রাসায়নিক পরিবর্তন থেকে অ্যান্সার করব, কিন্তু আলটিমেটলি আমি অ্যান্সার করতে পারি নাই। তো যার ফলে আমার এই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে অ্যান্সার করা লাগছে। তো যাই হোক, অ্যান্সার করতে পারছিলাম বলে দেখো আমার মার্কস আসছিল কত, 195। তো যাই হোক, এই জন্য ভালো একটা মার্কস আসছে। যদি আমি এটা একটা সিকিউ আমি যদি স্কিপ করতাম বা এটার যদি এই গটা আমি স্কিপ করতাম তাহলে কিন্তু আমার মার্ক কমে আসতো, দেখা যাচ্ছে 191 বা 90 বা 188 সামথিং আসতো, তখন কিন্তু সমস্যা হয়ে যেত। তো যাই হোক, দেন আমাদের কি আছে এখানে দেখো, প্রথমে এখানে হাইড্রোজেন বন্ডটা খুবই ইম্পর্টেন্ট, যে কি হাইড্রোজেন বন্ডটা কি, হাইড্রোজেন বন্ড হচ্ছে হাইড্রোজেনের সাথে FON ফ্লোরিন অক্সিজেন নাইট্রোজেন থাকবে, দেন একটা বন্ড তৈরি হবে ওই আকর্ষণের ফলে, তড়িৎচুম্বকতা পার্থক্যের ফলে, এটাই। তো এটা একটু ভালোভাবে বুঝবা। সংকরণে আমি কিছু ইম্পর্টেন্ট যৌগ দিয়ে দিছি, এটা চাইলে পড়ে রাখ, মানে এগুলা মিস দিবা না। প্লাস মেইনলি সংকরণেরটা হচ্ছে তোমার টেকনিকটা বোঝা দরকার, টেকনিকটা যদি ভালোভাবে বুঝতে পারো তাইলে তুমি ইনশাল্লাহ ভালোভাবে সংকরণ থেকে অ্যান্সার করতে পারবে। এবং সংকরণে যে ভেসপার তত্ত্ব, LP তারপরে LP-BP এগুলার ক্রমটা এটা লিখবা, দেন হচ্ছে কোনটার বন্ধন ক্রম, যেমন হচ্ছে লোন পেয়ার যদি বাড়ে তাহলে বন্ধন ক্রম কি হয়, কমে যায়। তো এইভাবে তুমি গুছায় যদি লিখে আসতে পারো, সে তোমাকে বললো যে PCl5 ও PCl3, এটা না মানে NCl3 ও PCl3 এটার মধ্যে তোমার হচ্ছে বন্ধন কোণের পার্থক্য হয় কেন, এইগুলার ব্যাখ্যা তুমি দিতে পারবা যদি তুমি একটু ভালোভাবে পড়ো। হ্যাঁ, হাইব্রিডাইজেশনটা এখান থেকে কোশ্চেন আসেই। আচ্ছা, দেন ফাজানের নীতি থেকে তোমার এই যে পোলার আয়ন, তারপরে সমযোজী বৈশিষ্ট্য কার বেশি, এই জিনিসগুলো, গলনাঙ্ক কার বেশি, এই জিনিসগুলো একটু লাগে। দেন হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি, তড়িৎচুম্বকত্ব, গলনাঙ্ক, এগুলোর হচ্ছে ব্যতিক্রম। এই দেখো আমি এখানে লিখে রাখছি যে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম, এই যে বেরিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, বোরন, এগুলোর কার সাথে কার ব্যতিক্রম আছে, এই জিনিসগুলো লাগবে। এবং মেনলি ব্যতিক্রম থেকেই তোমার কোশ্চেন আসে, এবং ব্যতিক্রমটা তুমি ভালোভাবে পড়ে যাবে এবং বুঝে যাবে, এগুলো মুখস্থ করার থেকে বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। দেন এই যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের থেকে বেশি কেন, আকার ছোট হয় ফ্লোরিনের তাই। তারপরে জটিল যৌগ গঠনটা আমি বলবো ভালোই ইম্পর্টেন্ট, মেনলি জটিল যৌগ গঠনের থেকে জটিল যৌগের সংকরায়ন বা তোমার এই যে প্রভাবন রঙিন যৌগ গঠন, এই জিনিসগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। তবে এগুলো একটু টাফ আছে, যদি পারো তাইলে ভালোভাবে পড়ে যাও, আর যদি না পারো তাইলে স্কিপ করলেও সমস্যা নাই, মানে এখান থেকে কোশ্চেন চলে আসবে। তবে যদি দেখা যাচ্ছে এন্ড মোমেন্টে তুমি না পড়তে পারো তাইলে এখন যেহেতু সময় আছে ট্রাই করো যে একটু পড়ে ফেলা, বেশি একটা কঠিনও না। আচ্ছা, তারপরে এই যে NCl3 হয়, NCl এটা পরিবর্তনশীল যোজনীর কাহিনী। আচ্ছা, তারপরে কি NH4Cl এ বন্ধন, এটা MCQ তে দেয়। তারপরে অক্সাইডের অম্ল ধর্ম, এগুলো কি, এগুলো হচ্ছে তোমার সিম্পলি কি অক্সি অ্যাসিড হবে, এর সাথে যদি তুমি পানি যোগ করো তাইলে তোমার এখানে অক্সি অ্যাসিড তৈরি হয়ে যাবে। দেন এগুলার হচ্ছে তুমি অম্ল ধর্মের ক্রমও নির্ণয় করতে পারবা। তারপরে সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়, এই জিনিসগুলো ভালোই ইম্পর্টেন্ট। CCl4 কেন হয় না, এগুলো ভালোই লাগে। দেন হচ্ছে তোমার Na2+ আয়ন কেন তৈরি হয় না, এটা তো সিম্পল জিনিস। তারপরে কার্বন ডাইঅক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইডে ভর্তি, কারণ কি সিলিকন ডাইঅক্সাইড তোমার দৈত্যাকার অণু গঠন করে, অর্থাৎ সিলিকন ডাইঅক্সাইড এরকম তোমার হাত দিয়ে একটার সাথে আরেকটা এইভাবে যৌগ গঠন করতে করতে একটা বড় একটা তোমার পলিমার টাইপের গঠন করে, এই জন্য এটার হচ্ছে তোমার ভৌত অবস্থা পার্থক্য হয়। দেন AlCl3 এর ডাইমার গঠন করে, এটা আমার রেড দেওয়া উচিত ছিল, এটা মানে খুবই ইম্পর্টেন্ট। এটা দেখবা যে তোমাদের এবার আসবেই 100%, আমি বলে দিলাম যে এটা খতে আসতে পারে, গতে সাধারণত দেয় না, তবে খতে এটা দিবেই একদম ডাইমার গঠনটা দিয়েই দিবে। ডাইমার গঠনের চিত্রটাও কিন্তু খুবই ইজি, যে একটা অ্যালুমিনিয়াম দিলা, দেন হচ্ছে এখানে একটা অ্যারো,
আমি যদি এখানে কি এখন আঁকাবো, সময় নেই তো, তাও আঁকাই দিই। দেখি এই যে দেখো এই যে ডাইমার গঠনটা আমি দেখাই দিই, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কি করবা, যে এই যে অ্যালুমিনিয়াম দিবা, দিয়ে এটার হচ্ছে তিনটা AlCl3 না, তাহলে তিনটা হাত, তাহলে তিনটা অ্যারো দিবা। অ্যারো ঠিক না, বন্ড দিবা প্রথমে, যে এ একটা, তারপরে আর একটা, তারপরে আর একটা। এই যে এবার তিনটাতে তিনটা ক্লোরিন দিয়ে দিবা, Cl Cl Cl। আচ্ছা এবার দেখো এর হচ্ছে মুক্ত জোড় কয়টা আছে, 3 জোড়া, অর্থাৎ তিনটা এল পেয়ার, এলপি। আচ্ছা তো এই যে আমি দিয়ে দিলাম। আচ্ছা এবার দেখো পাশাপাশি আরেকটা, এটা গঠন হয় কেন, কারণ AlCl3 একটা লুইস অ্যাসিড বা একটা ইলেকট্রন ঘাটতি অণু, এর ইলেকট্রনের ঘাটতি আছে, এই এখন আরেকটা AlCl3 এর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে ডাইমার অণু গঠন করবে, সেটাই আমরা এখন দেখতে চাচ্ছি। তো কেমনে করবে দেখো, এর আবার আমি দিলাম Al, দেন আবার এই সেম ভাবে আঁকাই দিব, এই যে আর একটা, দেন এখানে আর একটা, ওকে, দেন এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, আবার এখানেও ক্লোরিন। আচ্ছা এবার দেখো এই যে এর মুক্ত জোড় আছে, আর এই অ্যালুমিনিয়ামের হচ্ছে ইলেকট্রনের ঘাটতি আছে, তো কি হবে, এই যে মুক্ত জোড়ওয়ালা ক্লোরিন একে দান করে দিবে, কারণ এ খুব ভালো মানুষ, একে এটা দান করে দিবে। আবার দেখো এই ক্লোরিনেরও কিন্তু মুক্ত জোড় আছে, তিনটা মুক্ত জোড় আছে, তো এরও মনে হবে যে এই অ্যালুমিনিয়ামের যেহেতু ইলেকট্রন ঘাটতি আছে, একে দান করে দেওয়া যায়, তো এও একে দান করে দিবে। তো দিয়ে দেখো একটা যৌগ গঠন হয়ে গেছে, এটাই হচ্ছে তোমার এই যে Al2O6, Al2Cl6, সরি, Al2Cl6 ডাইমার বা অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইডের ডাইমার। আচ্ছা তো ট্রাইক্লোরাইড, সরি টেট্রা বলছি। দেন পরিবর্তনশীল যোজনী, এটা পড়ে যাবা, এটা তোমরা আশা করি পারবা। দেন দেখো রাসায়নিক পরিবর্তন, এই ডাইমারটা কিন্তু মিস দিবা না, এই চিত্রটা আগায় দিতে পারলে ফুল মার্কস। আচ্ছা দেন রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ, এখানে আমি যদি বলি এই বছর সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক কি, এখান থেকে বলো তো, কেপিকেসি, বাফার দ্রবণ না, এখানে এবছর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই যে বিক্রিয়া তাপের জিনিসগুলা, এবং এই যে সক্রিয়ণ শক্তির ম্যাথ, আরহেনিয়াস অনুযায়ী সক্রিয়ণ শক্তি, তারপরে এই যে বিক্রিয়ার হার, এইগুলা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাও আমি এগুলোকে ইয়েলো করে দিছি কেন, কারণ এগুলো হচ্ছে তোমার আমি কমন করে দিছি, দেখো এখানে কোনো সাদা টপিক নেই, সবই ইম্পর্টেন্ট গুলাই দিছি। আচ্ছা দেখো সক্রিয়ণ শক্তি তোমাদের ফুল সিলেবাসের বাইরের টপিক, মানে ফুল সিলেবাসের টপিক, শর্ট সিলেবাসের বাইরের টপিক আমাদের ছিল না। তবে সক্রিয়ণ শক্তি খুবই একটা ইজি জিনিস, যে কি জাস্ট সক্রিয়ণ শক্তি ইএ ইকুয়ালস টু কি EX মাইনাস ER, অর্থাৎ জটিল অবস্থান্তররত অবস্থায় শক্তি মাইনাস তোমার হচ্ছে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। তো এটা করলে তুমি সক্রিয় শক্তি পাবা, কিন্তু এত ইজি ম্যাথ তোমাকে দিবে না, তোমাকে দিয়ে দিবে এই যে আরহেনিয়াসের সমীকরণ অনুযায়ী সক্রিয় শক্তি। অর্থাৎ কেমনে করবা তুমি, ওই যে তোমাদের একটা সূত্র আছে না, ln K1/K2 ইকুয়ালস টু EA ভাগ R ইন্টু 1/T2 মাইনাস 1/T1 T1। তো এই ইকুয়েশন দিয়ে তোমাদের সক্রিয় শক্তি বের করতে বলতে পারে। তো এগুলা ভালোভাবে পড়বা। দেন আর এই যে তোমার পিএইচ, তারপরে বাফার, তারপরে তোমার কেপিকেসি, এগুলো তো লাগেই, এবং এই যে লাসাতিলের নীতি যেটা তোমরা 9-10 পড়ছো। আচ্ছা এই রক্তের বাফারটা একটু দেখে যেও, বাই যে কার্বনিক অ্যাসিডের বাফার, এটা দেখে যেও। দেন দেখো তোমার লাসাতিলের নীতি, এখানে তোমার মেইনলি যেটা দিতে হবে এইচএসসি স্ট্যান্ডার্ড, যেহেতু তোমরা, সে তোমাদের দিতে হবে অপটিমাল টেম্পারেচার এবং অপটিমাল প্রেসার, এই দুইটা জিনিস তোমাদের দিতেই হবে, অপটিমাল টেম্পারেচার এবং অপটিমাল প্রেসার। অর্থাৎ অপটিমাল টেম্পারেচার কি, অত্যানুকূল তাপমাত্রা, অর্থাৎ যে তাপমাত্রায় তোমার সব থেকে বেশি উৎপাদটা তৈরি হবে। যেমন আমি যদি বলি এই যে এইটার ক্ষেত্রে কত তাপমাত্রা, এটার ক্ষেত্রে হচ্ছে তোমার 450°C, আর তাপ কত 200 atm, তো এটা হচ্ছে চাপ 200 atm আর তাপমাত্রা 450°C। তো এইগুলো হচ্ছে অপটিমাল টেম্পারেচার, অপটিমাল প্রেসার, এটা দিলে কি হবে, সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যাবে। আচ্ছা গেল। দেন আমাদের সংগঠন তাপ, প্রশমন তাপ, এই বিক্রিয়া তাপ, এই জিনিসগুলো খুবই লাগবে। হেসের সূত্র, হেসের সূত্র খুবই ইম্পর্টেন্ট। হেসের সূত্র কি, এরকম তোমার অ্যারো দিয়ে দিবে, এইটা একটা অ্যারো দিবে, তারপরে এখান থেকে আরেকটা অ্যারো দিয়ে, একদম ওই যে তোমার কি বলবো ভেক্টরের মতো এরকম আরেকটা অ্যারো দিয়ে, এবারটা বলবে যে দেখা যাচ্ছে যে এখানে আছে তোমার ΔH1, তারপরে এখানে ΔH2, তারপরে এখানে আছে ΔH3। হেসের সূত্র কিন্তু খুবই সহজ। তারপরে ল্যাভোইসিয়ে সূত্র যেটা আছে, এটা ভালোই লাগে, মানে খুবই মানে ইম্পর্টেন্ট বলা যায় এই বছরের জন্য। তো এই হেসের সূত্র থেকে ম্যাথ তোমাদের আসবেই দেখবা। তারপরে সংগঠন তাপের ক্ষেত্রেও চলে আসতে পারে। আচ্ছা দেন আমি চলে যাই কর্মমুখী রসায়নে।
ওইগুলাই হচ্ছে কেমিক্যাল চেঞ্জের হচ্ছে তোমার মেন টপিকগুলা। এবার যদি আমি কর্মমুখী রসায়নে যাই, দেখো এখানে তোমাদের গ্লাস ক্লিনার থেকে কোশ্চেন আসতে পারে, গ্লাস ক্লিনার পরিষ্কার করার কৌশল, টয়লেট ক্লিনার থেকেও আসতে পারে। মেনলি এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভিনেগার তৈরির উপায় এবং ভিনেগারের কিভাবে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং খাদ্যকে সংরক্ষণ করতে ইউজ করে। তো এটা কৌটাজাতকরণ, কৌটাজাতকরণে কি করবা, কৌটাজাতকরণে করবা কৃত্রিম এই যে প্রিজারভেটিভ, এটা তো তোমরা পারবাই। কৌটাজাতকরণে তোমার মেনলি লাগবে হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো, এক সেকেন্ড দাঁড়াও, ফ্লো চার্ট। ফ্লো চার্ট দেখবা বইয়ে আছে। ফ্লো চার্টটা কেমন, এই যে এরকম ছক দিয়ে, তোমরা ইংলিশেও তো ফ্লো চার্ট করো না, ওই ফ্লো চার্টই, যে প্রত্যেকটা ছকের ভিতরে স্টেপ দেওয়া আছে, যে প্রথমে দেখা যাচ্ছে আমরা খাদ্য নির্বাচন করলাম, দেন তারপরে সেটাকে ধৌত করলাম, এইভাবে হ্যান ত্যান প্রিজারভেটিভ দিলাম, কৌটাজাত করলাম, সিদ্ধ করলাম, ব্লাঞ্চিং করলাম, বহুত কিছু করলাম। এইগুলা তুমি আগে আসলে ফ্লো চার্টটা ভালোভাবে মুখস্থ করবা, বারবার প্র্যাকটিস করে। দেন প্রথমে তুমি কি করবা, ফ্লো চার্টটা একদম পেজের মাঝখানে, ধরো এই তোমার যদি হয় পেজ, তাহলে এই পেজের মাঝ বরাবর ফ্লো চার্টটা দিবা। দেন দেওয়ার পরে এই জায়গা থেকে তুমি আবার হচ্ছে ফ্লো চার্টটাই ব্যাখ্যা করা শুরু করবে। ফ্লো চার্ট দেখে দেখে তুমি ব্যাখ্যা করবে যে কি প্রথমে আমরা বাজার থেকে পরিষ্কার করে এই ভালো শাকসবজি কিনে আনি, দেন হচ্ছে সেটাকে পরিষ্কার করি, দেন ওটাকে ছোট ছোট টুকরো করি, দেন সিদ্ধ করি, দিয়ে কৌটার ভিতরে আটকাই, এইভাবে তুমি লিখবা। তারপরে NaCl এর প্রয়োজনীয়তা এটা লাগে, খতে দিয়ে দেয় ম্যাক্সিমাম টাইম। তারপরে কোয়াগুলেশন, কলয়েড, এটা মেনলি MCQ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, সিকিউতে বেশি একটা আসে না। ও আরেকটা জিনিস এখানে মনে মিস হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাব, মানে অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে তোমার খাদ্যকে রক্ষা করে, এটার কৌশল। ওই যে লিপিড অণু ALH, দেখবে একটা এরকম আছে যে ALH, এই লিপিড অণুকে কিভাবে তোমার অ্যান্টিঅক্সিডেন্ট তোমার হচ্ছে আসলে এই যে ফ্রি রেডিকাল তৈরি হতে মানে বাধা দেয় এবং হচ্ছে খাদ্যকে সংরক্ষণ করতে সহায়তা করে, এই জিনিসগুলা লাগবে। তারপরে এইগুলা পড়লেই আশা করি তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কোনো রকমের সমস্যা থাকবে না। আশা করি তোমরা ভালো লাগছে ক্লাসটা। এই ক্লাস থেকে তোমরা ইনশাল্লাহ আমি বলে দিতে পারি, যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় তোমরা ইজিলি 90+ মার্কস তুলে ফেলতে পারবা। যদি তুমি MCQটা ভালো পারতে হবে অবশ্যই। তবে সিকিউ এর জন্য যদি বলি, তাহলে তুমি 40+ মার্ক 50-র ভিতরে, এই জাস্ট এই টপিকগুলা ভালোভাবে পড়লেই পারবা। আর যদি খুব ভালো পড়ো, এই সব যদি তোমার কভার হয়ে যায়, তাহলে তুমি ইনশাল্লাহ 50ও পেয়ে যাইতে পারো, সমস্যা হবে না। তো আশা করি ক্লাসটা ভালো লাগছে। নেক্সট ক্লাস কোন সাবজেক্টের উপরে হবে বা কোনো টপিকে যদি তোমাদের সমস্যা থাকে, তোমরা নির্দ্বিধায় ইউটিউব বা ফেসবুকের কমেন্টে কমেন্ট করতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার টেয়ার দিও, যা ইচ্ছা করো। এই টপিকগুলো ভালোভাবে পড়বা, তাইলেই হবে।